এটা একটা সোনার হাঁসের মতো বন্দর, এটা আমরা কেন বিদেশিদের দিব? জনশক্তি ডেভেলপমেন্ট হবে, আমাদের মানব সম্পদ উন্নয়ন হবে। আমেরিকান একজন বিখ্যাত ইকোনমিক হিটম্যান আছে জন পার্কিন্স নামে, তার কয়েকটা বই আছে, বইগুলো আমাদের সংগ্রহ আছে। আমরা 2018 সাল থেকেই মানে এই ইকোনমিক হিটম্যানদের ব্যাপারে নিয়ে স্টাডি আমরা করি। সো বাংলাদেশে ধরেন এই যে আশিক চৌধুরী আছে, বিডার নির্বাহী এখনও আছে উনি, তারপরে লুৎফে সিদ্দিকী, দুইজনকে এই বণিক বার্তা পত্রিকায় বলেছিল ইকোনমিক হিটম্যান। তো এই ইকোনমিক হিটম্যানরা আসলে তারা কি করে, তাদের কাজটা কি? আপনি দেখবেন যে একটা ফরেন ইনভেস্টমেন্ট, এই যে বিডার তো নির্বাহী আশিক চৌধুরী, তাই না? ফরেন ইনভেস্টমেন্টটা কেন আনে? ফরেন ইনভেস্টমেন্টটা আনার আগে দুইটা জিনিস অ্যানালিসিস করতে হয়, কস্ট আর বেনিফিটস। মানে আমি কি দিলাম আর কি পেলাম। আপনি বলেন তো, বন্দরটা যে আমি দিচ্ছি এটার বিনিময়ে কি পাচ্ছি? এই বন্দর থেকে, চট্টগ্রাম বন্দর থেকে $500 মিলিয়ন আমাদের প্রতি বছর আয় হয়। $500 মিলিয়ন প্লাস শুধু হ্যান্ডেলিং, আর অনেক অনেক অনেক, এটা একটা সোনার হাঁসের মতো। আপনি চট্টগ্রাম বন্দরের মাটি পানি সব জায়গায় স্বর্ণের খনি, ডলার সব জায়গায় ডলার। এই ডলারটা হচ্ছে যখন বিদেশিদের দেওয়া হবে, এটা বৈধভাবে পাচার হয়ে যাবে বিদেশে, আমাদের রিজার্ভে ঘাটতি দেখা দেবে। এখন এই যে ইকোনমিক হিটম্যানরা, তারা বিভিন্ন আপনার IMF, বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল কনসালটেন্টদের মাধ্যমে সরকারকে আপনার চাপ সৃষ্টি করে বা সরকারকে বুঝায় যে বন্দরটা দিলে লাভ হয়, লাভ হবে। এখন বিনিয়োগটা আনে সাধারণত আপনার দুইটা কারণে, অবকাঠামো উন্নয়নের জন্য, আর হচ্ছে আপনার মানব সম্পদ বা জনশক্তিকে উন্নয়নের জন্য। এখন এই যে আশিক চৌধুরীরা যে বিনিয়োগের কথা বলতেছে, এইটার মাধ্যমে কি আমাদের জনশক্তি ডেভেলপমেন্ট হবে, আমাদের মানব সম্পদ উন্নয়ন হবে? এটা কিন্তু হবে না। বরং আমাদের যারা দেশীয় অপারেটর, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যেটাই হোক না কেন, দেশীয় অপারেটর তারা সক্ষম। এখন তাদের যদি ঘাটতি থেকে থাকে, তাহলে বিদেশিদের এনে ট্রেনিং দেওয়া হোক, তাদেরকে বিদেশিদেরকে এনে বা দেশীয়দের এনে ট্রেনিং দেওয়া হোক, বা তাদের ট্রেন আপ করে নিয়ে আসা হোক। যদি কোনো লেটেস্ট টেকনোলজি না থাকে, লেটেস্ট টেকনোলজি কিনে আনা হোক, কিন্তু বিদেশিদের দেওয়া তো কোনো কারণ নাই। আমাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা হচ্ছে চট্টগ্রাম বন্দর, এটা আমরা কেন বিদেশিদের দিব? আমরা ভিয়েতনামের কথা বলছি, এখানে 200 টার্মিনাল, 5-7টা মাত্র বিদেশিদের দিছে, তাও এককভাবে দেয় না, জয়েন্ট ভেঞ্চারে। আর আমাদের একটাই মাত্র বন্দর, একটা বন্দর এবং সিকিউরিটি, যেটাকে বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয়, অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়, বাংলাদেশের সোনার হাঁস খ্যাত এই বন্দরটা আপনি বিদেশিদের কনসেশন চুক্তিতে দিয়ে দেবেন? আমরা বলছি কনসেশন চুক্তিতে দেয় তাদেরকে যেই সব দেশ বন্দর চালাইতে পারে না, যেই সব দেশ দুর্নীতিগ্রস্ত, তাদের কমিশন দিয়ে কনসেশন চুক্তি করে ফেলে। আর যেই সব দেশ মনিব এবং আপনার গোলামির চুক্তি করে, যেই সব দেশ, এই 3টা দেশে আমাদের গবেষণা টিম বের করেছে, এই 3টা ক্ষেত্রে শুধুমাত্র এই কনসেশন চুক্তি করে বা ইজারা দেয়, এছাড়া কিন্তু কোনো দেশ ইজারা চুক্তি দেয় না। সো এই যে আমাদের দেশের ইকোনমিক হিটম্যানরা, তারা হচ্ছে শুধুমাত্র অবকাঠামো উন্নয়নের জন্য নিয়ে আসতেছে, কিন্তু আপনার মানব সম্পদ উন্নয়নের কোনো খবর নাই। আমরা যদি চীনের কথা বলি, আমরা চীন এবং আপনার ইন্দোনেশিয়ার উদাহরণ যদি দেয় এবং ইন্ডিয়ার উদাহরণ, যেমন চীন কি করছে, চীন কিন্তু 80-র দশকে অনেক গরিব একটা রাষ্ট্র ছিল। তো চীন ফরেন ইনভেস্টমেন্ট এনেছে, কিন্তু তারা শুধুমাত্র অবকাঠামো উন্নয়নের জন্য আনে নাই, তারা হচ্ছে শেখার জন্য নিয়ে আসছে। তাদের মানব সম্পদকে মানে হিউম্যান রিসোর্সকে ডেভেলপমেন্ট করে ফেলেছে। এখন তারা নিজেরাই তৈরি করতে পারে, নিজেরাই অপারেট করতে পারে। হ্যাঁ, বিপরীতে ইন্দোনেশিয়া একই সময়ে বিদেশি ইনভেস্টমেন্ট এনেছে, কিন্তু তারা এনে শুধুমাত্র অবকাঠামো তৈরি করেছে। আপনি ইন্দোনেশিয়া গেলে দেখবেন কত সুন্দর রাস্তাঘাট, হ্যাঁ, কিন্তু ওই দেশীয় যারা আছে কেউ পারে না, বিদেশিদের করতে হয়। এখন এই যে অপারেটর তৈরি করতে পারলো না ইন্দোনেশিয়া, সে কারণে ইন্দোনেশিয়া কিন্তু এখন অনেকটা গরিব রাষ্ট্র। একই সাথে ইন্ডিয়ার উদাহরণ যদি দিই, ইন্ডিয়াও কিন্তু মানে অবকাঠামো আছে, কিন্তু নিজেরা অনেক কিছুই করতে পারে না। আপনি দেখবেন পাকিস্তান ইন্ডিয়া যখন যুদ্ধ হইল, তখন কিন্তু ইন্ডিয়ায় কিন্তু রাফায়েল যুদ্ধ বিমান আছে, রাফায়েল 4.5 জেনারেশনের, কিন্তু আপনার পাকিস্তানে কিন্তু 4 জেনারেশনের যুদ্ধ বিমান ছিল। কিন্তু আপনি দেখবেন যে পাকিস্তানের সাথে ইন্ডিয়া মানে পারেনি, কারণ হচ্ছে এখানে অপারেটর একটা ব্যাপার আছে, পাইলটের একটা ব্যাপার আছে। সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে যে ফরেন ইনভেস্টমেন্ট আনতেছে আশিক চৌধুরীরা, শুধুমাত্র মানে অবকাঠামো উন্নয়নের জন্য, এখানে কোনো হিউম্যান রিসোর্সকে ডেভেলপমেন্ট করবে এই ধরনের কোনো ইচ্ছা নাই।